নমস্কার। কোলাঘাট তাপবিদ্যুৎ উপনগরীর প্রমোদ সংস্থার উদ্যোগে এক সপ্তাহব্যাপী যে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। আগত সমস্ত দর্শকবৃন্দকে প্রচেষ্টা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি আমাদের আজকের নাটক কেননা মানুষ। মূল রচনা অমল রায়, চিত্রনাট্য অনিমেষ কুণ্ডু এবং দীপনারায়ণ মণ্ডল, অভিনয়ে ঈশিতা ব্যানার্জি, পাপিয়া মণ্ডল, সৌমি মাঝি, পলি মাইতি, পৌলমী গোস্বামী, সুজাতা রানা, অমরেন্দ্রনাথ দাস, দীপনারায়ণ মণ্ডল, প্রসেনজিৎ সান্যাল, স্নেহাংশু সামুই, উৎপল দাস এবং বিশ্বনাথ মান্না। আলো শেখ ফাইজুল আলম ও তপন প্রামাণিক। মঞ্চ নির্মাণ দীপনারায়ণ মণ্ডল। আবহ প্রক্ষেপণ সন্দীপ বৈদ্য এবং ত্রিশাঞ্জিত কয়াল। সামগ্রিক সহায়তা অনুপম দাস এবং সুরঞ্জন মণ্ডল। দর্শকদের কাছে অনুরোধ, নাটক চলাকালীন অনুগ্রহ করে নিজেদের মোবাইল ফোনটি সুইচ অফ অথবা সাইলেন্ট মোডে রাখুন। দর্শকদের আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি প্রচেষ্টা নাট্যগোষ্ঠীর আজকের নাটক কেননা মানুষ। ধন্যবাদ। জীবনের স্রোত, তারই এক প্রবাহ হলো মানুষ। বিশ্বের কল্পনাতীত পটভূমিকায় জীবনের বিচিত্র প্রকাশে এই বিস্তীর্ণ ক্যানভাসে মানুষ, শুধু মানুষ, একটি দৈর্ঘ্য প্রস্থহীন বিন্দু সম অস্তিত্ব মাত্র। মানুষের ইতিহাস এ যাবৎকাল তার বাঁচার সংগ্রামের ইতিহাস। মানুষ মুক্তির জন্য সমস্ত শৃঙ্খলের বিরুদ্ধে লড়ছে। প্রকৃতির বিরূপতার শৃঙ্খল, সামাজিক দাসত্বের শৃঙ্খল, অর্থনৈতিক শোষণের শৃঙ্খল, সংস্কারের শৃঙ্খল, সমস্ত কিছুকে চূর্ণ করে মানুষ অনন্ত মুক্তির বাসনায় পথ চলছে। এই স্বপ্ন মানুষের মুক্তি অবচেতন কারাগারে আবদ্ধ চিরশাশ্বত কামনার ফসল। আমাদের সার্বিক মুক্তির প্রাথমিক শর্ত হলো অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি। এই মুক্তির লড়াই মানুষের সমাজ যেদিন থেকে বিভক্ত হলো শোষক আর শোষিতের বিভেদে, সেদিন থেকে আজও চলছে অবিরাম। আর প্রতিটি মানুষের মুক্তির বিচার হবে সেই ব্যক্তি এই সংগ্রামে কোথায় দাঁড়িয়ে তাই দেখে। সে কি শোষকের পক্ষে নাকি সে শোষিতের সংগ্রামের শরিক, এই নিয়েই বিচার হবে মানুষের। মানুষ ভুল করে, মানুষ ঠিক করে, মানুষ ভালোবাসে, আবার আবার মানুষই হত্যা করে। তবুও মানুষ বারবার হেরে গিয়েও শুধুমাত্র বাঁচার তাগিদে শেষ পর্যন্ত জিতে যায়। কেননা সে মানুষ, কেননা সে মানুষ, কেননা সে মানুষ, কেননা সে মানুষ। আমরা একটা গল্প বলব। মৃত্যুর প্রচ্ছদপটে মানুষের বাঁচার
সৈনিকের গল্প, বাঁচতে শেখার গল্প, লড়তে জানার গল্প, লড়াকু মানুষের গল্প। মানুষের গল্প বলো হে ইতিহাস, মানুষের গল্প বলো। চাবুক, কয়েদখানা, গিলোটিন, ফাঁসি, গ্যাস চেম্বার, ডিটেনশন ক্যাম্প না। আমেরিকার নিউ ইয়র্কের রাস্তায় কালো নিগ্রো মানুষকে মাটিতে ফেলে গলায় হাঁটু দিয়ে চেপে শ্বাস রোধ করে হত্যা করে শ্বেতাঙ্গ এক পুলিশ অন্যায়ভাবে। চীনের তিয়ানআনমেন স্কোয়ারে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, অথবা ভারতের হাথরাসের ধর্ষিতাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, অথবা মণিপুরের পথে ঘাটে উন্মত্ত সাম্প্রদায়িক জনতার নগ্ন নারীদের অপরাধী উল্লাস। ইতিহাসের পাতা আর আজকের ভারতবর্ষ তাই কি মিলে মিশে একাকার হয়ে যায়? তিতুমিরের সেনাদল আর একালের কালাহান্ডির আদিবাসীদের প্রতিরোধ, কিউবার আখের ক্ষেতের শ্রমিক, অথবা ভারতের রাজপথের কৃষকদের মরণপণ সংগ্রাম। ঘটনার পুনরাবৃত্তি যে কোনো কালে যে কোনো জনপদে ঘটতে পারে। তবুও ধরা যাক এই ঘটনার সময়কাল পঞ্চদশ শতাব্দীর কোনো এক সময়। ধরা যাক এ কাহিনীর ঘটনাস্থল ভারত নেপাল সীমান্তের এক প্রতাপশালী রাজ্য মণিসিংহপুরম। রাজকারাগারে দুজন বন্দী, একজন প্রবীণ আর একজন নবীন। একজনের নাম বিজয় দেব আর একজন চন্দ্রকেতু। আসুন শুরু করা যাক মানুষের গল্প। কেননা সে মানুষ, কেননা সে মানুষ, কেননা সে মানুষ, কেননা সে মানুষ, কারণ মানুষই নিয়ামক, ইতিহাসের নিয়ামক। ঘটনাটা আমাদের রাজ্যেই ঘটেছিল বহু বছর আগে। আমাদের রাজ্যের নাম তো শুনলেন, মণিসিংহপুরম, যার রাজা ছিল ভয়ঙ্কর অত্যাচারী ও নির্মম। সৌভাগ্যই বলুন বা দুর্ভাগ্য, ঘটনাটা আমি ঘটতে দেখেছিলাম নিজের সামনে, নিজের চোখে। বদলাতে দেখেছিলাম মণিসিংহপুরমের ইতিহাসকে। চলুন তাহলে আমরা ফিরে যাই সেই অন্ধকার কারাগৃহে, যেখানে বন্দী রয়েছেন এক বয়স্ক আর এক তরুণ, যাদের ভাগ্যে নির্ধারিত ছিল আমৃত্যু কারাবাস। আসুন দেখে নিই সেই গল্পটাকে, যা আজও মণিসিংহপুরমের মানুষের মুখে মুখে পড়ে। আসুন। না, পারবো না, পারবো না, পারবো না এভাবে থাকতে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে বন্দী রয়েছে। সময়ের হিসেব পর্যন্ত ভুলে গেছি। আমি বোধহয় পাগল হয়ে যাব। আমার বাবা, মা, বোন, আচ্ছা আচ্ছা, ওরা আমাকে হত্যা করলো না কেন বলুন তো? রাজদ্রোহের শাস্তি তো তাই, কিংবা আরো কঠোর কিছু? কাকে বলছি? কোনো দিকে হুঁশ নেই, যেন সম্রাট সমুদ্রগুপ্তের আমল থেকে এরা কি কাজ করে চলেছে। এই যে মশাই, আপনাকে বলছি, আপনাকে। আপনি কি মানুষ? আসছেন যে, এই মুখ বন্ধ করে থেকে কি সুখ পান বলুন তো? অভ্যেস। অভ্যেস? কথা না বলার অভ্যেস? তুমি কতদিন এসেছো? কতদিন এখানে আছি? এখানে কি সময় হিসেব রাখা চলে? প্রতিটা মুহূর্ত যেন 1000 বছর। তবু একদম মনে নেই? আন্দাজ করা যায় বছর আড়াই হবে। 2 বছর 2 মাস 16 দিন। আপনি
আপনি কি করে এত নিখুঁত? শ্রুতিধর নাকি? না হে, কত উপরে তুলনা। আসলে এখানে নতুন ঘটনা ঘটে খুব কম, তাই মনে থাকে। মনে আছে তুমি যেদিন প্রথম এলে আমায় কি জিজ্ঞাসা করেছিলে? না না, মনে নেই আমার। আমার জাত জিজ্ঞাসা করেছিলে। আসলে তখনও তোমার অভিজাত নীল রক্তের মোহ কাটেনি। আমার উত্তরটা কি ছিল মনে আছে? না না, মনে করতে পারছি না। আমি বলেছিলাম এককালে জাত একটা ছিল, কিন্তু কারাগারে আসার আগে ছিলাম পরাধীন কৃতদাস। কৃতদাস, 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 কৃতদাস। আদিম সাম্যবাদী সমাজ ভেঙে ব্যক্তি স্বার্থের চোরাবালিতে যেদিন পা দিল সভ্য মানুষ, যেদিন থেকে শৃঙ্খলিত হলো পৃথিবীর স্বাধীনতা, রোমে, গ্রিসে, মিশরে কিংবা ভারতবর্ষে, তখনই বিদ্রোহ, তখনই নজরুল, তখনই পরাধীনতার কারাগারে উঠল ঢেউ, উঠল গান। শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয়, এ শিকল ভাঙা ফল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমার বন্ধ ঘরের বন্ধ নিতে করছে বিশ্বগ্রাম, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছে বিধির শক্তির হ্রাস। তোমার বন্ধ ঘরে বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস, আর দাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস, সেই ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ, এবার আর তোমা হই বিজয় মন্ত্র বল হিরে বল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তাদের লয়। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে লয়, মোরা আপনি মোরে মরার দেশে আনবো বরাবর, মোরা পড়ে ফাঁসি আনবো হাসি মৃত্যু জয়ের ফল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, ওরে বন্ধন নয় বন্ধন নয় শিকল ঝঞ্ঝনা, এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, সেই লাঞ্ছিতরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি নিয়েই চলবে দেশে আবার বর্ষাকাল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। আমি কতদিন আছি তুমি জানো? না, জানি না। 18 বছর 4 মাস 12 দিন। তোমার থেকে
16 বছরেরও বেশি দিন ধরে আছি। তুমি আসার আগে শেষ 2 বছর একলা কাটিয়েছি। একলা? কথা বলার অভ্যেস সত্যি কম। কেন একলা কেন? এর আগে কেউ ছিল না আপনার সঙ্গে? ছিল, মারা গেছে সবাই। শেষজন মারা গেছে তুমি আসার 2 বছর আগে। মারা গেছে এখানে, এই অন্ধকার কারাগারের মধ্যে? না না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, মিথ্যাবাদী, মৃত্যুক। ও, আমাকে ব্যঙ্গ করছেন তাই না? কাপুরুষ ভেবেছেন? জানেন আমি এই রাজ্যের শ্রেষ্ঠ যোদ্ধা, আমি সূর্য বংশোদ্ভূত ক্ষত্রিয়। আর আমাকে কিনা ভয় দেখাচ্ছে একটা কৃতদাস। হ্যাঁ বুঝলে, আমি তোমার মতো প্রভু হত্যাকারী নই, বুঝেছ? বিশ্বাসঘাতক। তুমি হ্যাঁ দেখো কেমন নির্বিকার চিত্তে কাপড় সেলাই করছে। হ্যাঁ শোনো শোনো, আমি একজন রাজদ্রোহী, বুঝেছো? রাজদ্রোহী। আর তাছাড়া এই যে আমার চিৎকার চেঁচামেচি, এটা তো নিরর্থক নাও হতে পারে। ওই যে দূরে দূরে যে গ্রামগুলো আছে, যদি ওখানে আমার এই চিৎকার পৌঁছায় আর ওরা যদি ছুটে আসে, তাহলে কি হবে? শোনো, বলুন। এদিকে শোনো, এইদিকে এসো। কেন? ওদিকে কেন? এখানে এসো। এইখান দিয়ে যত পারো জোরে চেঁচাও। এখান দিয়ে? হ্যাঁ। কেন এখান দিয়ে খামোখা চেঁচাতে যাবো কেন? বড়ই না, দেখবে একটা মজার ব্যাপার হবে। মজার ব্যাপার? কেউ আছো? কেউ আছো? দেখলে, তোমার চিৎকার ঘুরে ফিরে তোমার কাছেই আসলো। যাও, শুয়ে পড়ো। কি? রাত হতে চললো। না না, আমি শোবো না। বেশ, শুয়েও না। হ্যাঁ, আমি শোবো না। কিন্তু আমি কিভাবে কাটাবো এই সব দিনগুলো? যেমন করে 2 বছর 2 মাস 16 দিন কাটিয়েছ। আচ্ছা, আপনি সবকিছুতে এরকম উদাসীন, নির্বেদ, অবিচলিত কিভাবে থাকেন বলুন তো? আরো 16 বছর পর বুঝবে। 16 বছর? আমি পাগল হয়ে যাব। আমিও তাই ভাবতাম, কিন্তু পাগল তো হয়নি, হয়েছি কে জানে। আমি আত্মহত্যা করব। শেষ পর্যন্ত করবে না নিশ্চয়। প্রথম আমিও ভাবতাম। প্রহরীদের উৎকোচ দিয়ে বিষও জোগাড় করে রেখেছিলাম। ওই দেখো, ওইখানে মাটির পাত্রে আজ 17.5 বছর ধরে একইভাবে রয়েছে। ওই গুণ বোধহয় আজও নষ্ট হয়নি। বিষ? কেন আপনি আত্মহত্যা করতে পারলেন না? কেন বোঝো না? আশা। এই যে তুমি চিৎকার করতে করতে আশা করছো দূরের গ্রাম থেকে কেউ আসবে মুক্তিদূত হয়ে। তাছাড়া আর কি ভাববো বলুন? আর আমি ভাবতাম আজ নিশ্চয়ই ভূমিকম্পে এই পাথরের দেয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আশ্চর্য, আমিও মাঝে মাঝে এরকমই ভাবি, জানেন। আসলে মানুষ বাঁচতে চায়, সব মানুষই। নাহলে এই 4 দেয়ালের মধ্যে আজ এলাম কেন? আরো ভালোভাবে, আরো সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম বলেই তো। তবে হাল ছাড়বো কেন? মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভেবে যাব মুক্তি আসবে কোন পথে। একদিন মুক্তি আসবেই। একদিন
মানুষের মুক্তি একদিন আসবেই। মানুষের মুক্তি একদিন আসবেই। আমাদের পায়ে যখন রক্ত আর কাদায় গলিত কলঙ্ক, আমাদের গলায় যখন সোনালী বাতাস ঝলমল করে, যখন আমাদের মনুষ্যত্ববোধ জঘন্য অপরাধের নগ্নতায়, ঘৃণায়, অপমানে মৃত্যুর সম্মুখে বুক চিতিয়ে দাঁড়াতে চায়, তখন প্রতিবাদ, তখন প্রতিরোধ, তখন সুকান্ত। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো, দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর। মেলো চোখ, আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্রে বলে, শোনো তাকি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব পৃথিবী তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তখনই চাবুক শুলে দাও, ক্রুশবিদ্ধ করো। ফাঁসিকার, গিলোটিন, মেশিন গানের বুলেট, তবু আসবে মুক্তি। কিন্তু কোন পথে? মুক্তি আসবে কোন পথে? মুক্তি আসবে কোন পথে? ছাড়ো ছাড়ো, আমার কথা ছাড়ো। তুমি কি আজ আর ঘুমোবে না? না, আজ আর ঘুমোবো না, ভালো লাগছে না একা একা থাকতে থাকতে। বাড়ির কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ। বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে আমার বাবা, মা আর বোন রত্নমালা। বাবা কি করেন? বাবা বাবা রাজকীয় গ্রন্থাগারের সচিব। হ্যাঁ, বেশ বেশ, উচ্চ পদস্থ রাজকর্মচারী। তা বিয়ে তো করনি? না, তবে হৃদয়েশ্বরী ছিলেন একজন। হ্যাঁ, তার নাম মালবিকা, নগরপালের কন্যা। মনে পড়ে তাকে? হ্যাঁ, না না, তাকে মনে করতে চাই না। মনে পড়ে তাহলে? না না, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে। আপনি কি মানুষ? মনে পড়ে, তাই তো সত্যি করে বলো। মনে পড়ে পড়ে পড়ে। আমার সমস্ত দিন আর অন্তরাত জুড়ে দাঁড়িয়ে আছে সে মালবিকা। গুরুবকের পড়তো চূড়া,
কালো কেশের মাঝে লীলাকমল রইত হাতে, কি জানি কোন কাজে। অলোক সাজত কুন্দ ফুলে, শিরিষ পড়ত কর্ণমূলে, মেখলাতে দুলিয়ে দিত নবনীপের মালা। ধারাযন্ত্রে স্নানের শেষে ধূপের ধোয়া দিত কেশে, লয়ে ফুলের শুভ্র রেণু মাখত মুখে বালা। সাথে পরিহাস করো না। আমি অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছি। তুমি যদি এক্ষুনি আমার সামনে না আসো। আসিতে আসিতে দেখি স্নিগ্ধ আমার সান্ধ্যদ্বীপ, তমিষা ক্লিষ্টে কম্পমান, রধিছে রুধির প্লাবন দিয়ে চঞ্চল অক্ষী পল্লব। আমি যে স্তম্ভিত মুহ্যমান। এখন রাগ অনুরাগের সময় নয়, সময় চারদিকে আশঙ্কার কালো মেঘ জমা করেছে। কিছুদিন ধরেই সেনাপতি স্বয়ং এবং বিভিন্ন রাজ অমাত্যরা তোমার ব্যাপারে কিছু গুরুহ আলোচনা করছিলেন। জানতে পারলে তারা কোন বিষয়ে আলোচনা করছিল? হ্যাঁ, পিতার সাথে কথা প্রসঙ্গে জানতে পারলাম তুমি নাকি প্রাসাদে এক রাজদ্রোহের নেতৃত্ব দিচ্ছ। এ কথা কি সত্যি? রাজন্যবর্গ আমাদের পরিকল্পনার সমস্ত কিছু জানতে পেরেছে, কিন্তু কিভাবে এটা সম্ভব? ও, তার মানে ওরা যা আলোচনা করছিল তা সবই সত্যি। কেন এই জঘন্য কর্মে তুমি নিজেকে লিপ্ত করলে? রাজকৃপা দৃষ্টিতে কখনো ম্রিয়মান হওনি তুমি, তাহলে কি দরকার এসবের? মালবিকা, মণিসিংহপুরমের এই নতুন রাজার তোমরা হলে পুরাতন অমাত্য। তাই তোমরা জানো না এই নতুন রাজার সিংহাসনে বসবার পর আমরা যারা তথাকথিত বাইরের লোক তাদের সঙ্গে মেতে উঠেছে এক কুটিল এবং জিঘাংসাময় খেলায়। খেলা? কি সেই খেলা? হ্যাঁ, সে আমাদেরকে স্বপদে নিয়োজিত রেখেই রাজ সিংহাসনের বিশ্বাস পারিতোষিক স্বরূপ দাবি করে বসেছে আমাদের অন্তঃপুরের সকল অনুরা নারীদের। কি বলছো তুমি? এ তো আমি ভাবতেই পারছি না, এ যে অবিশ্বাস্য। ঠিক তাই, যুদ্ধ জয়ের পর যখন বাড়ি ফিরে জানতে পারলাম এই রাজ্যের শ্রেষ্ঠ যোদ্ধার বনের সম্ভ্রম শঙ্কায়িত, তখন যে আমি কি আত্মগ্লানিতে ভুগেছি তা তুমি জানো না মালবিকা। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? তোমার পরিকল্পনাই বা কি? তুমি আমাকে বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারো। আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে। শোনো তবে, আমি এই রাজগৃহের সমস্ত পুরাতন ভৃত্যদের নিয়ে তিলে তিলে তৈরি করেছি এক ঘাতক সেনা, আর অপেক্ষা করে আছি সময়। পরবর্তী যুদ্ধের কোনো এক দুর্বল মুহূর্তে যখন এই রাজা অসতর্ক অবস্থায় থাকবে, ঠিক সেই সময় আক্রমণ করব আমি। নিঃশব্দ বিপ্লব ঘটবে রাজন্তপুরে। ক্ষান্ত হও চন্দ্রকেতু, এসব প্রলাপে কি লাভ? কাগজের নৌকা শত চেষ্টা করলেও মহাসমুদ্রে পাড়ি দিতে পারে না। ইতিহাস তার সাক্ষী। আমি প্রলাপ বকছি তাই না? এই প্রলাপ না অমোঘ সত্য তা কিছুদিন বাদেই বুঝতে পারবে। তুমি এক অতল ভ্রমে আবদ্ধ হয়ে রয়েছো। মানুষের চরিত্র তোমার অস্ত্রের মতো অত সোজা ও সরল নয়। আর যাদের নিয়ে তুমি অক্ষিণে সেনাদল তৈরি করেছো তাদের মধ্যে কত বিশ্বাসঘাতক লুকিয়ে আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। না, তা হতে পারে না। না হলে পরে তোমার সমস্ত পরিকল্পনা প্রমাণ এইভাবে সেনাপতির হাতে উঠে আসতো না। আর তুমি কি জানো তাদের কাছে তোমার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে, যা নিয়ে তারা রাজার কাছে দরবারও করেছে। কিন্তু যে কোনো মুহূর্তে
যে কোনো মুহূর্তে ওরা তোমাকে কারারুদ্ধ করতে পারে। তাই অতি সন্তর্পণে আমি তোমাকে এখানে ডাক পাঠিয়েছিলাম। কিন্তু কিন্তু সবকিছু জানলে রাজা তো আমাকে কারারুদ্ধ করবেন না। রাজদ্রোহের একমাত্র শাস্তি তো মৃত্যু। হ্যাঁ, রাজা তোমার প্রাণ নিতেই উদ্যত হয়েছিলেন, কিন্তু আমার পিতা এবং মহারানীর যৌথ পরামর্শ আর তোমার অস্ত্রের প্রতি তার নির্ভরতা তাকে নিরস্ত্র করেছে। তাই তোমার কারাবরণ স্থির হয়ে আছে। মালবিকা, তুমি যা বলছো আমি তো এক অমোঘ বিভ্রান্তির মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি। তুমি চিন্তা করো না, পিতা আমাকে পরামর্শ দিয়েছেন যে কারারুদ্ধ হবার পূর্বে তুমি নিজে আত্মসমর্পণ করবে, আর কারাবাসকালে অবশ্যই অবশ্যই রাজার কাছে পাঠাবে তোমার অনুশোচনাপূর্ণ ক্ষমা প্রার্থনা পত্র, যা তোমার কারাবাসকালকে করবে অনায়াস ক্লিষ্ট অল্প সময়ে। অসম্ভব, অসম্ভব, এটা আমি কিছুতেই পারবো না। এটাই আমাদের ভবিষ্যতের একমাত্র বিধেয়। তাহলে রাজ অনুগ্রহে তুমি পাবে মুক্তি, আর আমাদের প্রেম, আমাদের প্রেম পাবে তার পরিণতি। কেন এরকম কেন? কারণ আমাদের দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা স্থাপিত হলে তোমার পরিবারও পাবে রাজকীয় নিরাপত্তা। কারণ মহারানী আমাদের পারিবারিক আত্মীয়, তাই আমরা রাজকীয় পরিবার অন্তর্ভুক্ত। আর আমার পিতা মহারানীর বিশেষ বিশ্বাসভাজন, আর এখানে তো তিনিই আসল সর্বেশ্বরী। তাই তাই যা বলছি তাই করো। ফিরে এসো, ফিরে এসো আমাদের কাছে চন্দ্রকেতু, ফিরে এসো। মালবিকা, তুমি এখনই স্বগৃহে যাত্রা করো। আমাকে আমার দলের মধ্যে খোঁজ নিতে হবে কারা সেই বিশ্বাসঘাতক। যাও, তুমি আর বিলম্ব করো না, তুমি চলে যাও মালবিকা, চলে যাও। চন্দ্রকেতু, চন্দ্র, তুমি তুমি তোমার ভুল বুঝতে পারছো না চন্দ্রকেতু। তুমি বুঝতে পারছো না যে কেবল একজন বিদ্রোহী সেনানায়ক হে মণি সিংহপুরামের প্রবল পরাক্রমী রাজাকে পরাজিত করতে পারে না। তোমার দলের বিশ্বাসঘাতকেরাই একদিন ঠিক তোমাকে চিহ্নিত করে দেবে, আর আর তোমার স্থান হবে, তোমার স্থান হবে ওই অন্ধকার কারাগার। কিন্তু আমি জানি একদিন ঠিক তুমি তোমার অন্তরের চেতনা অনুভব করবে। আমি মালবিকার কাছে ফিরে যাবে চন্দ্রকেতু? হতাশ হতে নেই, সুযোগ একদিন না একদিন আসবে। শুধু উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি করো। তখন কোনো মিথ্যে আবেগের কুড়ুল মেরো না সম্ভাবনার বৃক্ষে। কি বলতে চান আপনি? বুঝবে বুঝবে, পরে বুঝবে। এখন এসো, শোয়া যাক। না না, আপনাকে এখনই বলতে হবে, এখনই বলতে হবে। কি হলো, কি হলো? আপনি বলবেন না তাই না? আপনি বলবেন না, আমি জানি। আপনি না বললে আপনাকে দিয়ে বলায় তার শান্তি। বিজয় দে,
আপনাকে কারারক্ষক স্মরণ করেছে। হ্যাঁ, এত রাত্রিরে কি ব্যাপার? সে উনিই জানেন, আমি কিছু জানি না। বেশ, চলো। কিন্তু কিন্তু আমি একা থাকবো এই নিদ্রাহীন রাতে, এই কারাগারের মধ্যে? ওহে প্রহরী, কি যেন নাম তোমার? কেমন বিশ্রী আর মোটো নামটা। বিশ্রী না? বেশ, তাহলে বলবোই না। এত বড় গোপ নিয়ে নতুন বউয়ের মতো কেমন অভিমান শিখেছে, বলবোই না। কি যে বলেন মাইরি, আগে আমার নাম প্রভঞ্জন। প্রভঞ্জন কেন যে ভুলে যায়। শোনো হে, আমাকে ওই কারারক্ষকের কাছে পৌঁছে দিয়ে তুমি শিগগিরই এখানে চলে এসো, ছোট বাবুর কাছে এসে গল্প করো। ছেলে মানুষ একা একা থাকতে ভয় করে। ভয়? জানেন, আমি সূর্য বংশোদ্ভূত ক্ষত্রিয়, আমি এই রাজ্যের শ্রেষ্ঠ যোদ্ধা। আমি কিনা ভয়? বুঝেছি, তুমি অকুত ভয়। শোনো, আমাকে ওই ওপরের প্রহরী কক্ষে ছেড়ে তুমি এখানে শিগগির চলে এসো। চল। মুক্তি আমাকে পেতেই হবে, মুক্তি আমাকে পেতেই হবে, যে করেই হোক মুক্তি আমার চাই। মালবিকা, তুমি ঠিক, তুমি যথার্থই ঠিক, কিন্তু কিন্তু আমি তো তোমার কথা মতো সবই করেছি। তাহলে এখনো কেন আমার মুক্তি এলো না? আচ্ছা, আমার মার্জনা পত্র রাজার কাছে ঠিক করে পৌঁছেছে তো? প্রহরী বলতে পারবে। এই প্রহরী, তুমি আমার মার্জনা পত্র রাজার কাছে ঠিক করে পাঠিয়ে দিয়েছিলে তো? আগে আমি তা তখনই পৌঁছে দিয়েছিলাম কারারক্ষকে। হ্যাঁ, তিনি তৎক্ষণাৎ তা রাজার কাছে পাঠিয়ে দিয়েছেন তো? তা তো জানি না। জানি না। তাহলে জানো না তো আছো কি করতে বেয়াদব? আমি জানি, তবে ওই মানে কিছুটা, পুরোটা নয়। কিছুটাই বলো, শুনে একটু কৃতার্থ হই। এই তো কদিন আগে কারারক্ষী মহাশয় আমাকে আপনার মার্জনাপত্র সমেত রাজন্তপুরে পাঠিয়েছিলেন, ওই রাজবন্দীদের বিষয়ক তথ্য মহারাজকে পরিবেশন করার জন্য। হ্যাঁ, মহারাজের কোনো এক আলোচনায় তার দরকার হয়ে পড়েছিল। আর আমাদের মহারাজ তো আর ওই রাজ দরবারে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেন না, সবই আসে ওই রাজন্তপুর থেকে। আর এদিকে আমি যেহেতু কারারক্ষকের বিশেষ আস্থাভাজন, তাই আমাকেই পাঠালেন। আসল কথা বলো, তারপর কি হলো? তারপর আপনি এত উদ্গ্রীব হয়ে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আপনি এত অস্থির কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। মহারানী, আমি সমস্ত যুদ্ধ জয় করে, সমস্ত বিদ্রোহ দমন করে শুধুমাত্র একটা মানুষের কাছে বারে বারে হেরে যাচ্ছি। এই যে কি গ্লানি! একটা নিরীহ শীর্ণ মানুষ আমার এই কিংবদন্তি সমাত্মাভিমানকে বারে বারে পদানত করেছে। না, অপমান আর সহ্য করা যাচ্ছে। আজই এর থেকে মুক্তির উপায় স্থির করো। ও
বুঝতে পেরেছি, আপনি বিজয় দেবের কথা বলছেন তো, যাকে কারাগৃহে দীর্ঘদিন ধরে যাতনা দেওয়া হচ্ছে। তারপরেও মনে হয় মহারাজের অভীষ্ট সিদ্ধ হয়নি। মহারানী, আমি ওর কাছে শুধুমাত্র জানতে চেয়েছি তোমাদের এই বিদ্রোহের শেকড় কত দূর পর্যন্ত বিস্তৃত, কে কে তোমার সাথে, কিভাবে তুমি বিদ্রোহীদের সংগঠিত করো, কি রয়েছে তোমার ভবিষ্যতের পরিকল্পনা। ও কি এই সমস্ত প্রশ্নের কিছু মাত্র উত্তর দিয়েছে? উত্তর? ও কিছু বলে না, শুধু হাসে। সমস্ত প্রশ্নেই শুধু হাসে, অপমানে পা থেকে মাথার চুল পর্যন্ত ভিজিয়ে দেওয়ার মতো সেই হাসি। কোনো মানুষ যে এত ক্রূর হাসি হাসতে পারে তা একে না দেখলে আমি জানতেও পারতাম না। দণ্ড হয় কাজ না করলে সেক্ষেত্রে অন্য পন্থা প্রয়োগ করুন। অন্য পন্থা? একটা বীভৎস মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো পন্থা এক্ষেত্রে কার্যকর নয়, আর সেটা আমি দেব নিজের হাতে। বাইরে প্রহরী তার সমস্ত তথ্যাদিপত্র নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। বিজয়দেবকে হত্যা করে এই প্রহরী আর দূতকে দিয়ে রটিয়ে দেওয়া হবে ওর আত্মহত্যার খবর। না মহারাজ, এবছর ভাবছি কিছু বিকল্প ব্যবস্থা রূপায়ণে। বিকল্প ব্যবস্থা? তা তোমার মস্তিষ্ক কি স্থির করেছে আমায় বলো মহারানী। এবছরের জন্মদিন থেকে আমি আপনার প্রজাদের মধ্যে আপনার ভাবমূর্তি দয়াশীল সৌম্যকান্তি ভাব রূপায়ণ করতে চাইছি। কিন্তু কেন, আর তা করবেই বা কিভাবে? কারণ মহারাজ, আমাদের রাজ্যের প্রজা সকলের কাছে আপনার ভাবমূর্তি প্রচন্ড উগ্র এবং ভয়ঙ্কর। তাই এবছর থেকে আর বন্দি মৃত্যু নয়, বরঞ্চ বন্দি মুক্তির সুভাষিস থাকবে আপনার জন্মদিনে। তুমি কি পাগল হলে রানী? যাদের এত কষ্ট করে ধরলাম তাদের স্বহস্তে ছেড়ে দেবো, আর তারা বাইরে গিয়ে আবার আমার বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত হবে? না না মহারাজ, সে অবকাশই নেই। আপনি তাদেরকেই মুক্ত করবেন যাদের জীবনায়ু অত্যন্ত ক্ষীণ। দরকারে প্রাথমিক নির্বাচন করে নিয়ে 1 বছর ধরে রাজবৈদ্যের মত অনুসারে অত্যন্ত ধীর বিষ প্রয়োগ করতে হবে তাদের শরীরে, যাতে মুক্তিদানের পর সপ্তাহ বা 10 দিনের মধ্যেই তাদের স্বাভাবিক পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। কিন্তু তাতে পরিস্থিতির কি পরিবর্তন হবে? প্রজাদের কাছে তো আর এই বিষ প্রয়োগের কথা প্রকাশ পাবে না। তারা দেখবে তাদের এই মহানুভব রাজাকে, যে তার জন্মদিনের শুভকামনায় তার চরম শত্রুকেও অনায়াসে স্বাধীন জীবন দান দিতে পারে। আর ওদিকে ওরা আপনাকে চরম হিতৈষী মনে করবে মহারাজ। আর ওদিকে বেচারা বন্দি গারদের বাইরে বড় জোর 5-7 দিনের অতিথি। হ্যাঁ, সত্যি তোমায় যত দেখি আমি অবাক হয়ে যাই রানী। সত্যি এদিকে আপনার শত্রুও মূল্য, আর ওদিকে প্রজা সকলের মনে আপনার স্থায়ী সিংহাসন পাতা হলো। ঠিক বলেছ। তাহলে নাও, খুঁজে নাও এবছর কাকে মুক্তি দেবে। খুঁজে নাও সেই স্বল্পায়ুকে। প্রহরে প্রহরে মহারাজের জয় হোক। এক্ষুনি আমাদের সামনে সমস্ত তথ্যাদিপত্র প্রস্তুত করো। যে আজ্ঞে মহারাজ। মহারাজ, কারারক্ষী মহাশয় আমাকে এই সমস্ত তথ্যপত্রাদির সঙ্গে এই বিশেষ মার্জনা পত্রটিও পাঠিয়েছে। দেখি দেখি কার মার্জনা পত্র। এই যে মহারাজ। ধরুন। দেখুন দেখুন মহারাজ, আপনার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তার কৃতকর্মের জন্য মার্জনা পত্র পাঠিয়েছে। এ তো যথার্থই আশাব্যঞ্জক। ঠিক আছে প্রহরী, তোমরা কারাগারে ফিরে যাও। আর শোনো, গিয়ে কারারক্ষীকে বলবে
যথাসময়ে রাজআজ্ঞা নিয়ে রাজদূত তার সঙ্গে দেখা করবেন। যাও। মহারাজের জয় হোক। দাঁড়াও, কারারক্ষীকে জানিয়ে দেবে এবছর থেকে মহারাজের প্রতি জন্মদিনে রাজবন্দীদের মুক্ত করা হবে। এখন তোমরা আসতে পারো। মহারাজের জয় হোক। মহারানীর জয় হোক। তাহলে মহারাজ, আপনি কাকে মুক্তি দেবেন? বিজয়দেবকে নাকি চন্দ্রকেতুকে? আমার মার্জনাপত্র অত্যন্ত আশাব্যঞ্জক। এ কথা মহারানী নিজের মুখে বলেছেন, বন্দীদের মুক্তির কথা বলেছেন নিজের মুখে। এই রে, বলা বারণ ছিল। এমন করেন না। আসলে আসলে কাল তো রাজার জন্মদিন, তাই উনি ঠিক করেছেন ওনার জন্মদিনে রাজবন্দীদের মুক্তি দেবেন। দেখুন, কাল হয়তো আপনাকেও। প্রহরী, প্রহরী, তোমাকে আমি। আমার নাম প্রভঞ্জন। হ্যাঁ হ্যাঁ, প্রভঞ্জন, প্রভঞ্জন। আমি যদি মুক্তি পাই, আমি তোমাকে 1,000 স্বর্ণ মুদ্রা দেবো। আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই বিজয়দেব জানে না তো আমি মার্জনা ভিক্ষা করে রাজার কাছে চিঠি পাঠিয়েছি? লোকটা তেমন সুবিধের নয়। না না, বিজয়দেব কিভাবে জানবে? তবে বিজয়দেব বড় ভালো লোক, আমাদের গ্রামেই বাড়ি। ওর মতো জ্ঞানী এ রাজ্যে খুব কমই আছে। আচ্ছা, ও ঠিক কি করেছিল বলো তো? দেববর্মা যখন আমাদের রাজ্য আক্রমণ করলেন, উনি তখন কলম ফেলে যুদ্ধে গেলেন, কিন্তু দেববর্মা জয়ী হতে তাকে বন্দী করলেন, আর সেই থেকেই কৃতদাসের জীবন। কত বড় জ্ঞানী তো, তাই কৃতদাসের জীবন মেনে নিতে পারেননি, তাই চেষ্টা করেন দাস বিদ্রোহ, কিন্তু আবারও পরাজিত হন, আর সেই থেকেই এই কারাগৃহে বন্দী। মহারাজ নাকি অনেক চেষ্টা করেও ওর মুখ খুলতে পারেনি, কিন্তু বাইরে থেকে তো দেখে বোঝা যায় না, হয় পড়াশোনা করছে, নয় সারাক্ষণ কিছু একটা ভেবে চলেছে। ঠিক বলেছে। মহারাজ এখনো মনে করেন যে উনি কারাগৃহে বন্দী থেকেও ক্রমাগত উস্কানি দিয়ে চলেছেন সমগ্র রাজ্যে। আচ্ছা, আপনারও কি তাই মনে হয়? সেটা ঠিক বলতে পারবো না, তবে তুমি দেখছি ওর অতীতের অনেক খবরই রাখো। আচ্ছা, ওর মেয়েদের খবর কি? বিজয়দেবকে জব্দ করতে ওর মেয়েদেরকে ভোগ্যা হিসেবে ভেট পাঠিয়েছেন তারই প্রিয় কোনো আমাত্যকে, কিন্তু তবুও বিজয়দেব তার বশ্যতা স্বীকার করেন। আসলে আসলে উনি তো আর যে সে শত্রু নন, উনি হচ্ছেন একেবারে অদ্বিতীয় দার্শনিক রাজ শত্রু। যাও হে প্রভঞ্জন, তোমাকে কারারক্ষক খুঁজছেন, কোথাও একটা পাঠাবেন। আবার পরে গল্প করবো, এখন আর এসো। আচ্ছা আচ্ছা, আপনি মুক্তি পেলে কি করবেন? হঠাৎ এ প্রশ্ন! বলুন না। কি আর করব, আবার বিদ্রোহের চেষ্টা করব। আবার? তাছাড়া আর কি। আপনি আপনি আবার কারাগারে আসবেন? ব্যর্থ হলে আবারও আসতে পারি। তখন কি করবেন? এখন যা করছি, তারপর আবার ছাড়া পেলে আবার কৃতদাসদের কানে কানে বিদ্রোহের উস্কানি দেব। আপনি তো একটা আশ্চর্য ইয়ে। বেশ ভয়ঙ্কর না? থাক থাক, এসব কথা থাক।
তুমি কি আজ আর শোবে না? হ্যাঁ, না না, আজকে আর ঘুমাবো না, আজকে আর ঘুমাবো না, না না, বরঞ্চ বরঞ্চ ঘুমোনোই যা। হ্যাঁ, বরঞ্চ ঘুমোনোই যা। বেশ বেশ নিশ্চিন্ত একটা ঘুম। না মানে অনেক রাত হলো তো। সকাল হতেও বেশি দেরি নেই। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা বিজয়দেব, যদি 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 কালকে সকালবেলা আমি আর আপনি দুজনেই মুক্তি পেয়ে যাই, তাহলে তাহলে কেমন হয়? একটু উত্তেজিত হয়েছো দেখছি। আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না। ধরুন না কোনো একটা দৈব বলে বা কোনো অঘটন ঘটে যদি কালকে সকালবেলা আমি আর আপনি দুজনেই ছাড়া পেয়ে যাই, তাহলে আমি কিন্তু সোজা বাড়ি চলে যাব। কতকাল যে ওদেরকে দেখিনি। তুমি ঘুমোবে বলছিলে না? হ্যাঁ, আমার না খুব ঘুম পাচ্ছে জানেন। বেশ তো, শুয়ে পড়ো। হ্যাঁ, আপনি শোবেন না? আমি এই বইটা একটু পড়ে নিই। ও, বই পড়বেন? বেশ, হ্যাঁ পড়ুন, বই পড়ুন, বই পড়া ভালো, পড়ুন। আমি মানে মানে আমরা 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 কবে ছাড়া পাবো বিজয়দেব, কবে? আমি কাল ছাড়া পাবো শুনলাম। আপনি? হ্যাঁ, কারারক্ষক বলছিলেন কাল রাজার জন্মদিন। রাজার জন্মদিনে বন্দি মুক্তির নতুন ফরমান এসেছে, তাই কাল আমায় ছেড়ে দিতেও পারে। অনেকদিন তো হলো। দেখেছেন দেখেছেন, আমি বলেছিলাম না, তার মানে কালকে আপনাকেও আমাকেও তো। আমার কথা কিছু বলেননি উনি। অবশ্য আমি আর কদিনই বা আছি। কাল সকালে রাজার প্রথম দূত আসবে, যাদের যাদের মুক্তির আদেশ হয়েছে তার তালিকা নিয়ে। তখনই সব জানতে পারবে। ছাড়া যদি আমি একবার পাই না, তাহলে সব বিদ্রোহ টিদ্রোহ সব চুলোয় যাক। এবার পরিষ্কার বিয়ে করে সংসারই হবে, না সন্তান উৎপাদন করবে। না, কি যে বলেন। বাইরে মানুষ কোন পথকুক্কুরির গর্ভে তোর জন্ম হলো না কেন? সাদে, আপনি মানব বিদ্বেষী, আপনি মানুষকে ঘেন্না করেন, ঘেন্না। দর্শন পড়বে? চারবাক দর্শন, এই দেখো, এই চারবাক দর্শনের বই। চারবাক? নাস্তিক, ঈশ্বরে অবিশ্বাসী, এই রাজ্যে তো চারবাক চর্চা নিষিদ্ধ, আপনি জানেন না? কারণ তার রাজশক্তিকে ঈশ্বর ভাবতে শেখায় না, পূর্বজন্মে পরজন্মে বিশ্বাস করে না, সমস্ত অত্যাচার নিপীড়ন লুণ্ঠনকে পূর্বজন্মের ফল বলে না। সুতরাং তা তো নিষিদ্ধ হবে। জীবাত্মা সম্পর্কে চারবাক কি বলেছেন জানো? না, কি বলে চারবাক? ভাবাবেগ থেকে মুক্ত হলেই মুক্তি। চিন্তা বস্তু কেন্দ্রিক করো। কোন মহৎ উদ্দেশ্যের জন্য তোমার পচে যাওয়া নীতিবোধ যেন বাধা না হয়। ঠিক ঠিক বুঝলাম না। যেমন ধরো, আমি যদি কখনো তোমার পথের কাঁটা হই, আমাকে হত্যা করতে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। কারণ একটা সচেতন বস্তু আর একটা সচেতন বস্তুকে শুধুমাত্র রূপান্তরিত করছে। কি বলছেন বিজয়দেব? হ্যাঁ, ভাবো ভালো করে ভাবো, তাহলেই বুঝবে এই বিরাট বস্তু বিশ্বে কে কার। হৃদয়ের সম্পর্ক বলে যে ব্যাপারটা আছে তা একেবারে মেকি বানানো। অতএব তুমি চাইলে আমাকে নির্দ্বিধায় হত্যা করতে পারো। এইসব ভয়ঙ্কর সিদ্ধান্তের উল্লেখ আছে
এই চারবার দর্শনে ভয় পেয়ে গেলে? হ্যাঁ, সত্যের মুখোমুখি দাঁড়াতে বড় ভয়। হ্যাঁ, মালবিকার সঙ্গে তোমার যে সম্পর্ক তা কোনো হৃদয়গত মাধুর্য নয়, তা একান্তই বস্তু ধর্ম, জৈব ধর্ম, কাম ধর্ম। বিজয়দেব, আপনি কি বলছেন? আপনার খেয়াল আছে বিজয়দেব? হ্যাঁ, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, নেতি নেতি সব আদতে বস্তু। বাবা, মা, পুত্র, কন্যা, এরা সবাই বস্তু। হ্যাঁ, একটা সচেতন বস্তু আরেকটা সচেতন বস্তুকে রূপান্তরিত করছে। হ্যাঁ, এই যে আমার মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো জানো, কাল সকালে রাজার প্রথম দূত আসবে, যাদের যাদের মুক্তির আদেশ হয়েছে তার তালিকা নিয়ে এসে দেখবে সেই লোকগুলো সব বেঁচে আছে কিনা। ধরো দেখলো সে বেঁচে আছে, তাহলে রাজধানীতে মুক্তির আদেশ চূড়ান্ত হলো। তারপর 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 দ্বিতীয় দূত যদি এসে দেখে সেই তালিকা অনুযায়ী আমি আর বেঁচে নেই, তখন আমার জায়গায় তুমি অথবা অন্য কোনো বন্দী মুক্তি পাবে। কেন কেন এরকম কেন? রাজাদেশ কোনো কারণেই লঙ্ঘন করা চলে না, বুঝেছ কিছু? না বিজয়দেব, মাথায় ঢুকলো না পুরোটা বিজয়দেব। ঢুকবে ঢুকবে, পরে ঢুকবে, শুধু মোহমুক্ত থেকো। বিজয়দেব, বিজয়দেব, কারা যেন আসছে ঘোড়া চেপে। বিজয়দেব, হয়তো রাজার প্রথম দূত। হ্যাঁ হ্যাঁ, মুক্তি, মুক্তির তালিকা নিয়ে। ও ও কতদিন বাদে মুক্তি, ও কতদিন বাদে যে বাইরের পৃথিবীর আলো দেখবো। আমার আমার বাবা, মা, বোন আর আর মানবিকা। অথচ তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে। ছাড়ুন তো সব কথা, মুক্তির লগ্ন এসে গেছে। বিজয়দেবকে ওই যে উনি মহামান্য মহারাজাধিরাজ দেববর্মা আপনার মুক্তির আদেশ দিয়েছে। কাল সূর্যোদয়ের প্রাককালে রাজপ্রাসাদ থেকে দ্বিতীয় দূত এসে আপনাকে মুক্তি দেবে। চলো প্রহরী। এই আমার 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 ব্যাপারে কিছু আমার তিনি কে? ওই যে চন্দ্রকেতু, সেই মার্জনা ভিক্ষা করেছিল। ও হ্যাঁ, আপনাকে 3 মাস বাদে মুক্তি দেওয়া হবে। রাজা জানিয়েছেন আপনার মার্জনা ভিক্ষায় তিনি প্রীত হয়েছেন, কিন্তু আপনি তো অত্যন্ত কম দিন আছেন। হ্যাঁ, আপনি তো অত্যন্ত কম দিন আছেন। থাকুন, আরো 3 মাস থাকুন। উনি তো অনেক দিন আছেন, তাই ওনাকে আগে মুক্তি দেওয়া হয়। মহারাজ আমাদের খুবই বিবেচক। হ্যাঁ, মহারাজ আমাদের খুবই বিবেচক। চলো হে। চলো চলো। যাক, একদিন বাদে মুক্তি। থাকো 3 মাস। অবশ্য একা একা লাগবে, ভয়ও করতে পারে, তবে 3 মাস তো কাটিয়েই দেওয়া যায়, কি বলো? অবশ্য এই 3 মাস অপেক্ষা করো, কটা দিন আর। থামুন, নির্বোধ, কাণ্ড জ্ঞানহীন। অবশ্য এই 3 মাসের বিরহ যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে আত্মহত্যা করো। এই যে এখানে বিষ রাখা আছে, ওর গুণ এখনো নষ্ট হয়নি। ইস, এখনো এখনো গুণ নষ্ট হয়নি। হ্যাঁ, তুমি নিজের উপরেই পরীক্ষা করে দেখো। তুমি তুমি রাজার কাছে মার্জনা ভিক্ষা করেছো। হ্যাঁ, রাজা পরম প্রীতির সাথে তোমার মুক্ত করবেন। রাজা বড় বিবেচক, হ্যাঁ, সেই জন্য আগে আমায় মুক্তি দিলেন।
এই বিবেচক রাজার বিরুদ্ধে কি কখনো বিদ্রোহ করা চলে? হ্যাঁ, তুমি বলো। বাজে কথা বলবেন না। এই অত্যাচারী কপট প্রবঞ্চক রাজার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল, এই রক্তে আজ দেশের মাটি লাল হয়ে গেছে। আর এই নিকৃষ্ট জীবটা ওই রক্তমাখা হাত দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমায় ক্ষমা করুন। বাজে বকবেন না। বাজে কথা না, পদাঘাতে দূর করা উচিত এসব কাপুরুষদের। এর সঙ্গীরা আজও অনেকেই বীরের মতো যাবজ্জীবন কারাবাসে নিজের আদর্শে অবিচল। আর এই ক্লিব নপুংসকটা প্রিয়ার চুম্বনের জন্য কামতাড়িত কুকুরের মতো ছটফট করছে। তোকে আমি আমি কারারক্ষকের কাছে যাচ্ছি। দাঁড়ান। পুজো থেকে জল গড়িয়ে খেও। আহারে, বেচারার মুখটা শুকিয়ে গেছে। দেখো, ওই বিষের পাত্র থেকে ভুল করে আবার বিষ খেয়ে নিও না। শয়তান! আজ রাত মনে আর শেষ হবে না, চলুন বিহাতে। সকাল হয়ে এলো বলে চল। একটু একা থাকতে দিলাম, যাতে এর জন্য তুমি আমায় পরে ধন্যবাদ দিতে পারো। বিশ্বাসঘাতক! চলো। মালবিকার কাছে ফিরে যাবে চন্দ্রকেতু? মালবিকা? হতাশ হতে নেই, সুযোগ একদিন না একদিন আসবে। যেমন ধরো, আমি যদি তোমার পথের কাঁটা হই, আমাকে হত্যা করতে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। কাঁটা আত্মহত্যা করবে। ওই দেখো বিষ ওই মাটির পাত্রে আজ 17.5 বছর ধরে একইভাবে রয়েছে। এই বিরাট বস্তু বিশ্বে কে কার? হৃদয়ের সম্পর্ক বলে যে ব্যাপারটা আছে, তা একেবারেই মেকি, বানানো। এই 3 মাস সবাই অপেক্ষা করুক, কটা দিন। না, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একটা মজার ব্যাপার জানো, প্রথম দূত এসে দেখবে যে তালিকা পাঠানো হয়েছে সেই লোকগুলো বেঁচে আছে কিনা। ধরো সে দেখলো বেঁচে আছে, অতএব রাজধানীতে মুক্তির আদেশ চূড়ান্ত হলো। এখন দ্বিতীয় দূত যদি এসে দেখে আমি আর বেঁচে নেই, তখন আমার জায়গায় তুমি মুক্তি পাবে। হৃদয়েশ্বরী ছিলেন একজন মালবিকা, বেশ নাম। মিথ্যে আবেগের চোরাবালিতে পা দিয়ে কুড়ুল মেরো না সম্ভাবনার বৃক্ষে। শুধু উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি করো। উপযুক্ত কাজ, উপযুক্ত কাজ, উপযুক্ত কাজ। এই ক্লিব নপুংসকটা কামতাড়িত কুকুরের মতো, কামতাড়িত কুকুরের মতো, কামতাড়িত কুকুরের মতো। শয়তান, খুন করব। ওই দেখো বিষ, ওই দেখো বিষ, ওই দেখো বিষ, ওই দেখো বিষ। মন খারাপ করো না, মাত্র 3 মাস তো, ও দেখতে দেখতে কেটে যাবে।
আপনি ঘুমাবেন না? ঘুমাবো এখন? হ্যাঁ, একটু ঘুমিয়ে নিন। আপনার আর ভাবনা চিন্তা কি? একটু বাদেই তো মুক্ত হবে। আমার তো আর ঘুম আসবে না। তুমি ঠিকই বলেছ, দুয়ারে এসেছে মুক্তির দূত। আর কিছুক্ষণ পরেই এই পিঞ্জর ছেড়ে মুক্ত বিহঙ্গ। কারাগারের শেষ ঘুমটা ঘুমিয়েই নেওয়া যাক। আমি ঘুমালেও তুমি কিন্তু জেগে থেকো সাথী। জল খাবেন না? জল? জল খাবেন না? হ্যাঁ, জল তো খাওয়া দরকার। রোজ রাতে তো শোয়ার আগে জল খেয়েই শুই। হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তা একটু এনে দেবে? হ্যাঁ। বড় তৃষ্ণা পেয়েছে গো, বড় তৃষ্ণা। এই যে বড় তেষ্টা জল। আজ কত কাল ধরে এক বুক তৃষ্ণা নিয়ে এই জল খাওয়ার জন্য বসে আছি। কই কই দাও। এই নিন। জলে কিসের গন্ধ হে? হ্যাঁ, গন্ধ? না না না, অনেকদিন ধরে পড়ে আছে তো, কুদোর গন্ধ বোধ হয়। খেন খেন। ওই 17.5 বছরের পুরনো বস্তুটি মেশাওনি তো? না না, কি যে বলেন, খেয়ে নিন। হ্যাঁ, মাঝে 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 আমার ওদের কথা খুব মনে পড়ে জানো। আমার আমার প্রিয়তমা স্ত্রী আমাকে খুব খুব ভালোবাসতো। আমি বাড়ি না ফিরলে কখনো অন্ন গ্রহণ করতো না। আমাকে ছাড়া কখনো কোনো সিদ্ধান্ত নিত না। আর সেই আজ আমাকে ছেড়ে কোথায় আছে, কি করছে? আমার দুই কন্যা, ওরা আমার বুকের আগলে মানুষ হচ্ছিল। ওরা আর 5টা মেয়ের মতো ছিল না। ওদের আমি অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষা দিয়ে নিজের মতো করে গড়ে তুলছিলাম। আর আজ আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ওরা যে কোথায় আছে, কি করছে, কিভাবে যে বিজয় খাবেন না, ওই জলে বিষ বিজয় খাবেন না। বিজয়, এ কি করলেন আপনি? আমি বারণ করা সত্ত্বেও আপনি জলটা খেয়ে নিলেন। শোনো শোনো, যতক্ষণ ক্ষমতা আছে আমি বলে নি। তোমার আর পারিবারিক জীবনে ফিরে যাওয়া হবে না চন্দ্র। তোমার কাজ এখনো অসম্পূর্ণ। মাত্র কয়েকজন তরুণ সেনানায়ক মুক্তি আনতে পারে না। জনতাই জনতার মুক্তি আনে। আর প্রাসাদে ষড়যন্ত্র নয়। এবার রাজাকে উচ্ছেদ করতে হলে আমি আপনাকে বিষ দিয়েছি। বিজয়দেব, পরে হবে সব কান্নাকাটি পরে হবে। আগে আমায় বলে দিতে দাও। বুকটা চলে যাচ্ছে। শোনো, বিদ্রোহের আসল শক্তি হলো শূদ্র, অন্তজ, নির্যাতিত, অত্যাচারিত সংখ্যাগরিষ্ঠ মানুষজন। ওদের সংগঠিত করা দরকার। ওদের বুকের ভেতর
আজও আগুন জ্বলে আছে। তুমি যাও, ওদের কাছে যাও, ওদের দলে যোগ দাও। আপনি আমাকে ঘেন্না করছেন না কেন বিজয়দেব? না, ঘেন্না করার মতো তো কিছু হয়নি। মোহের বশে মানুষের বিচ্যুতি ঘটে, আর তাকে অতিক্রম করে ফিরে আসতে হয় বলেই তো সভ্যতা আজও টিকে আছে। তাছাড়া এই হত্যাকাণ্ড তো আমি ঘটিয়েছি। বিজয়দেব, বড় কষ্ট রে ভাই, বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট রে। তুমি যে মার্জনা ভিক্ষা করেছিলে তা আমি আগেই জানতাম, আর আমি কাল মুক্তি পাবো, তুমি পাবে না তাও জানতাম। তোমার মতো তরুণ বিপ্লবী মার্জনা ভিক্ষার কলঙ্ক নিয়ে পারিবারিক জীবনে ফিরে যাবে। বিপ্লবী আদর্শের এত বড় পরাজয় হতে দেওয়া যায় না। তাই আমি তোমায় উত্তেজিত করেছি। তুমি আমাদের নিপীড়িত মানুষদের সংগঠিত করবে। এ কাজ তুমিই পারো। আপনিও তো পারতেন বিজয়দেব, আপনিও তো পারতেন মুক্ত হওয়ার পর। না, পারতাম না। দীর্ঘ 18 বছরের কারাবাসে এই বৃদ্ধ শরীরে কালান্ত ব্যাধির বাসা বেঁধেছে। আমার মধ্যে বিপ্লব সংগঠিত করার মতো প্রাণ শক্তি আর বেঁচে নেই। চন্দ্র, তুমি আমায় এই রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছো। চন্দ্র, বিজয়দেব, আপনার কি খুব কষ্ট হচ্ছে বিজয়দেব? খুব কষ্ট হচ্ছে বিজয়দেব? পুরনো বিস্তর, তাই একটু সময় নিচ্ছে। আপনি শোনেন বিজয়দেব, একটু শোন বিজয়দেব। আমি তোমার কোলে মাথা রেখে শুতে যাই। চন্দ্র, তোমার কোলে। আমার কোলে? আসুন বিজয়দেব, আসুন বিজয়দেব। তোমাকে কত কটু কথা বলেছি চন্দ্র, পারলে আমায় ক্ষমা করে দিন। বিজয়দেব, আপনি নিজেও তো পারতেন আমাকে মুক্তি দিতে, আত্মহত্যা করে নিজেও তো পারতেন। না, সে মুক্তিতে তুমি পরিবারে ফিরে গিয়ে সংসারের মায়া জালে বাধা পড়তে। আমার মৃত্যুর সাথে তোমাকে না বাঁধলে তোমাকে কি আমি বিপ্লবের পথে ফিরতে বলতে পারতাম? চন্দ্র, এই যে বড় কঠিন পথ, ত্যাগের পথ। চন্দ্র, ত্যাগের পথ। কি নিষ্ঠুর আপনি, কি নির্মম হও। সমস্ত পিছু টান ছেড়ে যুদ্ধ জয়ের জন্য সাহসী হও। আমি আপনার গায়ে একটু হাত বুলিয়ে দিই বিজয়দেব, আপনি সেরে উঠবেন বিজয়। কি আরাম, কি সুন্দর রাত, কি সুন্দর। আমার কেমন শীত করছে চন্দ্র। সকাল কখন হবে চন্দ্র? হবে বিজয়দেব, একটু বাদেই হবে। দ্বিতীয় প্রহরীকা দ্বিতীয় দূত কখন আসবে চন্দ্র? বিজয়দেব আসবে। আমি সকাল হলেই রাত বৈদ্যকে খবর দেবো বিজয়দেব। আপনি একটু অপেক্ষা করুন বিজয়দেব, আপনি সেরে উঠবেন বিজয়। আর সময় নেই। তুমি শিগগিরই অগ্নিমিত্রকে ডাকো, অগ্নিমিত্র। তুমি তো আমার অগ্নিমিত্রকে চেনো না। তুমি আমাদের প্রহরীকে শিগগির ডাকো। প্রহরী, আপনি সেরে উঠবেন বিজয়। আপনি একটু অপেক্ষা করুন, আমি রাজবৈদ্যকে খবর দেবো। আমার কথা মহারাজ শুনবে। আপনি সেরে উঠবেন বিজয়। দেখি
এ কি প্রভঞ্জন, তোমার চোখে জল? কষ্ট পেতে নেই অগ্নিমিত্র, কষ্ট পেতে নেই। তুমি তো জানো বিপ্লবের যোগ্য বেদী সব সময় প্রাণ আহুতি চায়, তাহলে মিথ্যা বিলাপ করো কেন? তাছাড়া এই সব কিছু তো তোমার সঙ্গে পূর্ব আলোচনায় নির্ধারিত হয়েছে। তাই শক্ত অগ্নিমিত্র। আমাদের বিদ্রোহী সেনাদল আর কত দূরে? তারা কারাগারের দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু আমার মস্তিষ্ক তা মানতে পারলেও আমার মন কিছুতে স্থির হতে পারছে না। আমি কি করবো বিজয়দেব? তলোয়ার এনেছ? আমি তো আপনাদের আলোচনা কিছুই বুঝতে পারছি না। এ কি প্রভঞ্জন নাকি অগ্নিমিত্র? আর অগ্নিমিত্র মানে কি? এই ভয়ঙ্কর বিপ্লবী যাকে কেউ কোনোদিন নিজের চোখে দেখেনি। হ্যাঁ, এই সেই অগ্নিমিত্র। আমাদের বিদ্রোহী দলের একজন বিশিষ্ট মাথা, আর আমার অত্যন্ত আস্থাভাজন একজন সংগ্রামী বন্ধু। আমি কারারুদ্ধ হওয়ার পর ওই আমাদের বিপ্লবী দলের পরিচালনার ভার গ্রহণ করে। আর এখানে প্রহরী চাকরি নেয় প্রভঞ্জনের ছদ্মবেশে। শুধুমাত্র আপনার সাথে যোগাযোগ রাখবার জন্য? ওর সাথে নিরন্তর যোগাযোগ রেখে বিপ্লবের কাজ চালিয়ে যাওয়ার জন্য। আমি ওর মাধ্যমে 4 বার দর্শন ছড়িয়ে দিয়েছি দেশের সমগ্র কোণে কোণে। কিছুটা হলেও আন্দোলন টিকিয়ে রাখতে পেরেছি, ক্ষেত্র প্রস্তুত করতে পেরেছি বিদ্রোহের। আর সময় নেই অগ্নিমিত্র, তলোয়ার দাও। অগ্নিমিত্র, তলোয়ার দাও। আপনি কেন? চন্দ্রকেতু, আমার সমস্ত কাজ সমাপ্ত। না বিজয়দেব, না সমাপ্ত না। আমি অগ্নিমিত্রকে সাক্ষী রেখে আমি সমস্ত উত্তরদায়িত্ব তোমাকে দিয়ে গেলাম চন্দ্র, তোমাকে দিয়ে গেলাম। তুমি কথা দাও আমাদের বিদ্রোহী দলে যোগ দেবে। কথা দাও চন্দ্র, কথা দাও। আমি পারবো না। কথা দাও। বিজয়দেব, শুনতে পাচ্ছেন? ওরা কারাগার ভেঙে ফেলেছে বিজয়দেব। বিদ্রোহ শুরু হয়ে গেছে বিজয়দেব। কথা বলুন বিজয়দেব, কথা বলুন। আজকে
আজকে আমি আর আপনি দুজনেই মুক্ত বিজয়দের কথা বলুন। আমি কি করলাম? আমার নিজেকে নিজের ঘেন্না হচ্ছে। আমি আপনাকে হত্যা করলাম। উনি বিজয়দেবকে হত্যা করেছে। শান্ত হও বন্ধু। ও শয়তান নন, ও হচ্ছে আমাদের বর্তমান বিদ্রোহী দলের সর্বাধিনায়ক। বিজয়দেব নিজে তাকে দায়িত্ব দিয়ে গেছেন আমাকে সাক্ষী রেখে। কিন্তু উনি যে বললেন উনি বিজয়দেবকে। না সাথী, পূর্ব পরিকল্পনা মাফিক বিজয়দেব নিজে মৃত্যু ঘটিয়েছেন। তাই এই মৃত্যুকাণ্ডে বা এই হত্যাকাণ্ডে সরাসরি ওর দায় বর্তায় না। বিজয়দেব ওর মধ্যে অনুতাপের আগুন জ্বালিয়ে বিদ্রোহে আত্মনিয়োগের জন্য উদ্দীপিত করেছেন। কারণ বিজয়দেব ওর মধ্যে একজন প্রকৃত সেনা নায়ককে দেখতে পেয়েছেন। আর আপনারা সকলেই জানেন যে বিজয়দেবের পর্যবেক্ষণ কখনো ভুল হয় না। তাই আজ এই মুহূর্ত থেকে ওই হচ্ছে আমাদের বর্তমান বিদ্রোহী দলের সর্বাধিনায়ক। ওর নাম চন্দ্রকেতু। চন্দ্রকেতু, আপনি প্রস্তুত? চির অবহেলিত, অত্যাচারিত মানুষের সংগ্রামে নেতৃত্ব দিতে আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? যে কৃষক প্রতিদিন নিজের রক্তে ঘামে মাটি ভিজিয়ে মাঠে মাঠে সোনার ফসল ফলায়, তার দুবেলা অন্ন সংস্থানের মুক্তি সংগ্রামে অগ্রসর হতে আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত চন্দ্রকেতু? যে সর্বহারা মানুষের রক্ত জল করা শ্রমে করে ওঠে সভ্যতার ইমারত, সেই সব মানুষের বাঁচার অধিকার সুনিশ্চিত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে আপনি কি প্রস্তুত? আমাদের মা, বোন, স্ত্রী, কন্যার সম্ভ্রম সংরক্ষিত করে সসম্মানে বাঁচার অধিকারকে সুনিশ্চিত করার সংগ্রামে আত্মবলিদানে আপনি কি প্রস্তুত চন্দ্রকেতু? উচ্চ নিচ কর্ম কর্ম ভেদাভেদহীন এক মুক্ত সমাজ গঠনের সংগ্রামে নিজেকে উৎসর্গ করতে? আপনি কি প্রস্তুত চন্দ্রকেতু? আপামর জনসাধারণের জন্য এক সুন্দর সমাজ গঠনের সংগ্রামের সেনা নায়ক হতে আপনি কি প্রস্তুত চন্দ্রকেতু? আপনি কি প্রস্তুত? দেখি ফেলে করবে লোপাট রক্ত জমাট শিকল বোঝার ভাষণ বেদি ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর বলে নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল কপাট, তারা রইল কপাট দেখি ফেলে করবে লোপাট রক্ত জমাট শিকল। আরে হ্যালো হ্যালো আমাদের নাটক কেন না মানুষ আজকে আমাদের এখানে ছিল। আমি কোনো কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি এবং প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজনও নেই। আপনারা যে এতক্ষণ আপনাদের সময় বের করে আমাদের এই নাটকটি দেখলেন, এর জন্য আমরা সবাই প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। এবং আমাদের আজকের নাটক আমরা চেষ্টা করেছি, জানি না কতটা ভালো করতে পেরেছি, চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে। আমি একটু সবার নামগুলো শুধু একটু বলে দিতে চাই, যারা আজকের নাটকটা আমরা অংশগ্রহণ যারা করেছে সবাই একটু নিজের নিজের নামগুলো একটু করে বলে দিন।
তিসানজিৎ কয়াল, সন্দীপ বৈদ্য, বিশ্বনাথ মান্না। নমস্কার, ঈশিতা ব্যানার্জি। দীপনারায়ণ মণ্ডল, সৌমি মাঝি, পলি মাইতি, সুজাতা রানা, পাপিয়া মণ্ডল। নমস্কার, পৌলমী গোস্বামী। উৎপল দাস, আমি প্রসেনজিৎ সান্যাল, স্নেহাংশু সাময়ী, অমরেন্দ্রনাথ দাস, অনুপম দাস। ধন্যবাদ সবাইকে, কেননা মানুষ এত সুন্দর একটা নাটক আমাদের সামনে প্রতিস্থাপনা করেছেন। এই নাট্যগোষ্ঠীকে কেটিপিপিএস এডুকেশন ক্লাবের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য জোরসে তালি। আমি আইজ সাহেবকে অনুরোধ করব স্টেজে আসার জন্য। স্যার আসুন। জিএম সাহেবকে অনুরোধ করব, স্যার আসুন। এই নাট্যগোষ্ঠীর হাতে স্মারক তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা গোষ্ঠীর কর্ণধারকে স্টেজে আসার জন্য অনুরোধ করব, মিস্টার ইন্দ্রজিৎ ব্যানার্জি। এখন প্রচেষ্টা গোষ্ঠীর হাতে স্মারক তুলে দিচ্ছেন কর্পোরেট EDFM আইজ সাহেব। মিস্টার প্রসেনজিৎ সান্যালকে স্মারক তুলে দিচ্ছেন আইজ সাহেব, কর্পোরেট WPDCL। जोर से ताली हो जाए। मिस्टर अनिमेश कुंडू, आपनी यदि थेके थाकेन दया करे स्टेजे आसबेन। सर आपनी आसुन। आसबेन ना बलছি। डाकलाम तो আইজ সাহেবকে দুই চার কথা বলার জন্য অনুরোধ করছি। 10টা বাজে, একে তো আমার জন্য দেরি হয়েছে, তারপরে আবার কথা বলা না, নাটকের পরে কথা বলার কিছু নেই, নাটকই তো যা বলার বলেছে, তাই তো? প্রসেনজিৎ, ইন্দ্রজিৎ, তোমাদের নিশ্চয়ই তাই বক্তব্য। খুব সুন্দর নাটক হয়েছে, সবাই আছেন, সবার হাততালি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। বিস্তারিত আলোচনা পরে কোনো সুযোগ সুবিধা পেলে আলাদা করে হবে। সত্যিই খুব সুন্দর হয়েছে। যারা যারা অভিনয় করেছেন খুব পরিশ্রম করেছেন বোঝা যাচ্ছে। আর দর্শকদেরও আমার মনে হয় ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আরেকবার হাততালি দেবেন, আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। নাটক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই প্রচেষ্টা চলতে থাকুক, আরও নাটক হতে থাকুক, নাটক খুব নিয়ে আমরা সবাই মিলে খুব ভালো থাকি, এটুকুই বলার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। কেটিপিএস রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে এখানে সবাই সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকেকার মতো গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল।